একজন বেসরকারি সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন, যেটা আজকে কম বেশি সব গণমাধ্যমে শিরোনাম করেছে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, দাম বাড়ার পরও তেলের জন্য পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, সংকট না থাকলে লম্বা লাইন কেন? সংকট আছে কি নেই তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে সরকার কিছু নির্দেশনা দিয়েছে। শপিং মলগুলো আগে থেকে একটু বন্ধ করতে হবে, অনলাইনে ক্লাস নিয়েও আলোচনা হচ্ছে, নানা কিছু। কিন্তু মুশকিল হচ্ছে সরকার স্বীকার করছে না যে সংকট আছে। এটা একটা বড় প্রশ্ন, যেটা বারবার উত্তর দেওয়ার চেষ্টা করছেন এবং সাংবাদিকরাও এটা প্রশ্ন করছেন। শুরুতে এটা একটু বলবেন, মানে সরকার কি স্বীকার করছে যে সংকট আছে? এখানে স্বীকার করার কিছু নেই। আমাদের দেশে বর্তমানে জ্বালানির কোনো সংকট নাই। আচ্ছা, তবে যেহেতু বিষয়টি বৈশ্বিক সমস্যা, ইরান যুদ্ধের বিষয়, আমেরিকা ইরান যুদ্ধ, সেই হিসাবে সংকটটা সৃষ্টি হতে পারে আচ্ছা সামনে। তো সৃষ্টি যদি হতে পারে হয়, তখন আমাদের এখন থেকে হয়তো 2 মাস পরে বা একটা সার্টেন টাইম পর সংকট দেখা দিতে পারে। তো সংকট যদি তখন দেখা দেয়, তাহলে এখন থেকে আমাদের একটা প্রস্তুতি রাখতে হবে। সরকার সেই হিসাবে একটা পাক প্রস্তুতি রাখছে চতুর্মুখী। যেমন বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে যেমন খুব বেশি খরচ হলে উৎপাদন করতে গেলে তেলের প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়, ঠিক যেমনিভাবে আপনারা দেখছেন যে এখন মানুষ লাইন ধরে আগে যা জ্বালানি লাগতো পেট্রোল পাম্প থেকে তার বেশি পরিমাণে নিয়ে যাচ্ছে। যার দরকার 10 লিটার সে এখন নিয়ে যাচ্ছে 50 লিটার। হয়তো দেখা গেছে অনেকগুলো গাড়ি তারা ভয়ে প্যানিক তৈরি হয়ে তাদের মধ্যে যে সামনে যদি আমার গাড়ি চালাতে না পারি আমি ভাড়া মারবো কীভাবে, সামনে যদি আমি গাড়ি চালাতে না পারি আমি কর্ম করব কিভাবে, ইত্যাদি কারণে অনেক ভোক্তারাই আপনার জ্বালানি মজুত করছে। ইত্যাদি কারণেই সংকটটা সাদা চোখে মনে হচ্ছে। যেহেতু কোনো পাম্পের সাথে আলোচনা করে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আপনার ধরেন 2400-2500 লিটার তারা পার ডে সেল করতো ঢাকাতে। এখন সেখানে 3500 লিটার দেওয়ার পরেও 2-4 ঘন্টা শেষ। তাহলে কি দাঁড়ালো, যেখানে আরো 1000 লিটার বেশি দেওয়া হচ্ছে সেখানে আপনার 2 ঘন্টা শেষ, আর আগে 2400-2500 লিটারের সারাদিনে শেষ হতো না। তাহলে এখানে অনেকে মজুত করছে। ইত্যাদি কারণেই অনেকটা মানুষের মধ্যে একটা প্যানিক, ভয়, ভীতি, আতঙ্ক বা আলোচনা এসব হচ্ছে। আমি একটু ফরিদুল হকের কাছ থেকে মতামতটা জেনে এসে তারপর আমি বলছি আপনার কাছে আসবো। যেন ফরিদুল হক, আমরা আসলে দেখছিলাম বিরোধী দল পাশাপাশি বিভিন্ন বিশ্লেষকরা আসলে কি মতামত দেন। অনেকে এটা বলছিলেন যে সরকার হয়তো এটা করতে পারতো বিরোধী দলের সঙ্গে আলোচনা, অনেকে বলছিলেন যে অন্যান্য প্রয়োজনীয় পণ্য সেখানে সামান্য দাম বাড়িয়ে আমরা এখন দাম না বাড়ালেও পারতাম। অনেকে আবার এটাও বলছেন যে আসলে এখন দাম না বাড়িয়ে যদি কেউ মজুত করে থাকে তাহলে সেগুলো মাথায় রেখে একটা অভিযান পরিচালনা করা। আপনাদের দিক থেকে, বিরোধী দল দিক থেকে কোনো পরামর্শ, কোনো প্রস্তাবনা কি ছিল কিভাবে সংকট সরকার মোকাবেলা করতে পারে? কোনো আইডিয়া, কোনো ধ্যান ধারণা কি আপনারা দিয়েছিলেন এখন পর্যন্ত? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সমালোচক আমার মানুষ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু একটা জিনিস বলি যে মানে আমি ওদের সাথে একটু ডিফার করতে হচ্ছে আমাকে। উনি প্যানিক বাইং এর কথা বলছেন। প্যানিক বাইং সাধারণত 5-7 দিনের বেশি থাকে না। যে কোনো পরিস্থিতিতে প্যানিক বাইং হলে 5-7 দিনের বেশি হয় না, কিন্তু এটা 1.5 মাসের উপরে এটা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খোদ ঢাকা শহরে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। তো এখন এইটা পুরোপুরি ভোক্তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, মানে একদম কি বলে যে একদম ব্যবহারকারী যে সাধারণ ভোক্তা তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে সরকার আসলে সরকার পক্ষ দায় কি বলে যে দায় এড়ানোর চেষ্টা করতেছে কিনা এই বিষয়টা একদমই ধরেন মনে করেন যে বারবার সামনে চলে আসতেছে। এখন পর্যন্ত গতকাল অথবা আজকেই সম্ভবত জ্বালানি প্রতিমন্ত্রীও বলেছেন যে মানে ইতিহাসের সর্বোচ্চ সময়ের মজুদ আছে আমাদের কাছে। আবার আজকে এখন ভাইও বললেন, কিন্তু তাহলে মানে এই যে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কেন দাঁড়িয়ে আছে? মানে একটা ব্যাপারটা কিরকম যে আমি এই মুহূর্তে তেলটা নিয়ে ঠিক পর মুহূর্তে এসে আবার সিরিয়ালে দাঁড়ালাম, মানে মানুষের আর কোনো কাজ নেই, শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে নিচ্ছে। একটা ব্যাখ্যা কি আপনি পেয়েছেন জনাব ফরিদুল হক? একটা ব্যাখ্যা কি আপনি পেয়েছেন যেটা এখন সংসদ সদস্য বললেন যে আগে যেখানে পার ডে 2400 লিটার হাইয়েস্ট নেওয়া হতো সেখানে এখন 3500 লিটার দেওয়ার পরও আসলে অনেকে দাঁড়িয়ে আছেন নেওয়ার জন্য? কারণটা কি আসলে?
আমি ওটাতে আসছিলাম গতকালকে যখন আমরা দেখলাম যে সরকার মহাসমারোহে তাদের 60 কর্মদিবসের 60 পদক্ষেপের ব্যাপারে যখন তারা মানে এক ধরনের উৎসব করছে, জি ঠিক তারপর কয়েক ঘন্টা পরেই দেখলাম যে দাম বাড়ানো হলো এবং দামটা বেশ বড় মাত্রায় বাড়ানো হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যেই কি বলে যে মূল্য বৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানিয়ে পেট্রোল পাম্প মালিক সমিতি বিবৃতি দিয়েছে। তো এটাতে আসলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে তেলের বিভিন্ন জায়গাতে যেই অভিযোগটা মজুত করার যে অভিযোগটা ভাই দিচ্ছিলেন, সেই যে মজুতের অভিযোগটা সাধারণ ক্রেতাদের উপরে দিচ্ছেন, এই মজুতকারী সিন্ডিকেট আসলে এই পেট্রোল পাম্প মালিকদের সহযোগিতা এটা হয়েছে এবং এইটার সাথে সরকার কিংবা সরকারি দলীয় লোকজনের কিংবা প্রশাসনের কোন পর্যায়ের লোকজন জড়িত এটা সরকারের খুঁজে বের করার দায়িত্ব। সরকার এইটার জন্য আলাদা করে কি ব্যবস্থা নেবে আমরা এটা দেখতে চাই, আমরা এটা দেখবো। আর একটা জিনিস হচ্ছে দাম বাড়ানো হয়নি ধরেন এইটা যেমন বলা হচ্ছে কিন্তু একবারে অনেক বাড়ানো হয়েছে। মানে আপনি অনেক দিন মানুষকে কষ্টের হঠাৎ করে অনেক দাম বাড়ান, অথচ যদি ধাপে ধাপেও বাড়ানো হতো তাহলে বোধহয় এই পরিস্থিতিটা তৈরি হতো না। এটা যেমন একটা ব্যাপার। আর একটা ব্যাপার খেয়াল করে দেখেন, গত এক মাসে গ্যাস সিলিন্ডারের মানে এই মাসের মধ্যে গ্যাস সিলিন্ডার 2 ধাপে দাম বাড়িয়ে এখন কিন্তু ভোক্তা পর্যায়ে সিলিন্ডারের দাম প্রায় 600 টাকার উপরে, 640 টাকা সম্ভবত 640 টাকার উপরে বাড়ানো হয়েছে। মানে অন্য জিনিস যে বাড়ানো হচ্ছে না ব্যাপারটা কিন্তু তা না, ওটাও তো জ্বালানি, শুধুমাত্র তো তেলই জ্বালানি না, আরো অন্যান্য জ্বালানি আছে। ইন দ্য মিন টাইম ধরেন খাদ্যপণ্য সহ বহু পণ্যের দাম বেড়েছে। এখন এই ধরনের যে কোনো সিচুয়েশন আমরা শুরু থেকে বারবার বলে এসেছি যে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, এটা একটা ভূরাজনৈতিক কারণে, সরকারের এককভাবে এখানে দোষ নেই, এটা সত্য। কিন্তু এই ক্রাইসিসটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? এই ধরনের যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে প্রথমত ক্রাইসিসটাকে স্বীকার করা যে না আমাদের সংকট হচ্ছে, তাহলে সংকটটা কি সেটাকে স্বীকার করে, এবং যেহেতু এটা একটা বড় ব্যাপার তাহলে একটা ন্যাশনাল আচ্ছা, কাউন্সিল অনেকে এই প্রশ্নটা করছেন যারা ফরিদুল হক, যেহেতু আপনাকে পেয়ে গেলাম আপনার কাছে একটু জানার চেষ্টা করি। বিরোধী দল তো খুব চমৎকার একটা প্রস্তাব দিয়েছিল তাদের দিক থেকে যে তারা একটা ছায়ামন্ত্রী পরিষদ করবে, যদি সেটা করতে পারতো তাহলে সেই জায়গা থেকে ছায়ামন্ত্রী হয়তো কোনো পরামর্শ দিতে পারতেন। আপনার দিক থেকে তো কোনো পরামর্শ আসেনি যে এই কাজটা করতে পারতো সরকার দাম না বাড়িয়ে, তাহলে সেটাও তো ভাবা যেত। না, দামের ব্যাপারটা তো পরে, প্রথম দামের ব্যাপার, দাম তো বেরোল এর মধ্যে। ধরেন গত 1 মাস 20 দিনে কিংবা ধরেন গত 2 মাসে মানুষকে যে কষ্ট দেওয়া হয়েছে এটা তো মানে মানে কি বলবো যে এটা একেবারে অন্য কোনো কিছুর সাথে কি বলবো যে তুলনা দেওয়া যাবে না। কিন্তু আমরা যেটা বারবার বলছি যে একটা ন্যাশনাল কাউন্সিল সরকার গঠন করতে পারতো, একটা ন্যাশনাল কাউন্সিল গঠন করে এই ধরনের সিচুয়েশনে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কিন্তু সবাই মিলে প্রবলেমটাকে আমরা মোকাবেলা করতে পারতাম। কিন্তু আজকের দিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্বীকারই করা হচ্ছে না যে এটা আমাদের একটা প্রবলেম। আচ্ছা, আমি আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার, আরো আলাপ করব নিশ্চয়ই। আমি একটু আমিনুল ইসলাম কাকুজি আপনার সঙ্গে একটু বিষয়গুলো একটু জানি। আপনার কথা বলা মাঝখানে হয়তো একটু বিরতিতেও যেতে হতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার সাংবাদিকতার চোখ দিয়ে কি মনে হচ্ছে, আদৌ কি সরকার জনগণের উপরে দায় চাপিয়ে দিচ্ছে, নাকি পেট্রোল মালিকরা আসলে প্রচ্ছন্নভাবে যে কাজগুলো করছেন বলে অভিযোগ করা হচ্ছে সরকারের মদদে সেগুলো হচ্ছে, এবং অনেকে বলছে ধাপে ধাপে দাম বাড়ানো যেত একবারে না করে? এর সাথে আপনি একমত কিনা? সাথে লাস্ট বলা হলো যে ন্যাশনাল কাউন্সিল তৈরি করে হয়তো সেখানে সবার একটা ব্রেন স্টর্মিং এর একটা সুযোগ রাখা প্রয়োজন ছিল। কি বলবেন? 4টা বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে দাম না বাড়িয়ে এই সমস্যার সমাধান করা যেত কিনা। আচ্ছা, এই যুদ্ধ কিন্তু 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে, এরপরে মার্চ এপ্রিল মানে আমাদের দীর্ঘ সময় এটা চলছে। সংকট সেদিন থেকেই কম বেশি সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেক জায়গায় অলমোস্ট ডাবল দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায়। সরকার এখানে এই কাজটা করে নাই, বাংলাদেশ সরকার না করে তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসার একটা চেষ্টাও করেছে। আচ্ছা, আমার কাছে বিবিএস এর সর্বশেষ যে ডাটাটা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে ডিজেল এখনো এই পর্যন্ত ঠিক আছে 1,01,385 মেট্রিক টন এটা। তারপর অকটেন এখানে যদিও দেওয়া আছে 31,821 মেট্রিক টন, আর পেট্রোল আছে 18,211 মেট্রিক টন। এটা বিবিএস এর রিপোর্ট। আচ্ছা, এটাই এই পর্যন্ত আছে এবং দিয়েই যাচ্ছে। কিন্তু তো এর ফলে হয়েছে কি, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রতিবেশী যারা আছে সেই সমস্ত দেশগুলোতে কিন্তু আমাদের চেয়ে জ্বালানির দাম তাদের বেশি।
আচ্ছা, এখান থেকে যদি প্রতিনিয়তই আমরা দেখি, আমাদের এখানে সবসময় কিন্তু জ্বালানির দামটা কম রাখা হয়, বলা হয় তাকে সাবসিডি দেয়, কিন্তু আসলে বিপিসি কিন্তু এখানে সাবসিডি দেয় না। আমাদের এখানে সরকারকেও একটা এই প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় নিয়ে আসা উচিত, বিপিসিকে, পেট্রোবাংলাকে নিয়ে আসতে হবে। এই কারণে তারা তো এই যাবৎ সমস্ত কাজ করেছে, তারা মুনাফা পর্যন্ত নিয়ে থাকে, তারা বোনাস নেয়, বছরে তারা প্রায় 6টা বোনাস নিয়ে নেয়, আরো অন্যান্য কায়দা কানুন করে আরো নিয়ে ফেলে। আজকে এই যে মুহূর্তে সংকটটা সৃষ্টি হয়েছে, এই সংকটের পুরাটাই তদারকি করা উচিত ছিল এই পেট্রোবাংলা কিছুই করেছে বলে আমার কাছে দৃশ্যমান মনে হয়নি।